অনুব্রতর গড়ে বিপুল জয় বিজেপির। নির্বাচনে সব আসনেই জয়ী বিজেপি, ধরাশায়ী তৃণমূল। গেরুয়া আবির মেখে বিজয় মিছিল বার করেন বিজেপি কর্মীরা। 9-0 ভোটে জয়লাভ করল বিজেপি। গতকাল ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত ইটাহাট কৃষি উন্নয়ন সমবায় সমিতির মিডিয়াও খবর করতে লেগেছেন, যেখানে সত্যি যে কথাটি মিডিয়া ইউজ করছেন সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের গড়। আর এটা তো ফ্যাক্ট, অনুব্রত মণ্ডলের গড় বীরভূম জেলা, যেখানে বিজেপির পদ্মফুলের দেখা দেওয়া নিজের মধ্যেই একটা চমক। আর সেখানে যখন জানা যায় যে ময়ূরেশ্বর বিধানসভার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের ইটাহাট কৃষি উন্নয়ন সমবায় সমিতির 9টি আসনই বিজেপির দখলে, তখনই প্রশ্ন ওঠে যে ভাই এ তো চমৎকার হয়ে গেল। এখন জানেন আপনারা মোটামুটি যে ছোট ছোট থেকেই পরিবর্তন লক্ষ্য করা যায়। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর ছোট ছোট পরিবর্তনেরই দম বন্ধ করা হয়েছিল, কোন রকম ভোটই করতে দেওয়া হতো না। এমনকি এই সমবায় সমিতির ভোট কোনোভাবেই করতে দিত না তৃণমূল কংগ্রেস, কিন্তু আজ দেখা যাচ্ছে এবং চাপে ভোটও করতে দিচ্ছে। আর যে ভোটে তৃণমূল কংগ্রেসের অবস্থা খারাপও হতে দেখতে পাচ্ছেন আপনারা, আর যার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কতটা চাপে এই তৃণমূল কংগ্রেস। এখানে বিজেপির জয়ের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে বীরভূমে তৃণমূল কংগ্রেসের গড়, যে গড়ে মমতা ব্যানার্জি নিজের হাতে অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হবার পর তৃণমূল কংগ্রেসের কোর কমিটি নিজের হাতে গড়ে তুলেছেন। আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে যে এই ইলেকশনে জয়ী হবার পর বোলপুর বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি যিনি রয়েছেন, বোলপুর সাংগঠনিকের যিনি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, তিনি বলছেন যে এই সমবায় বহু বছর ধরে কোনো নির্বাচন হয়নি। আমরা বলেছিলাম সঠিক ও সুস্থভাবে যদি নির্বাচন হয় তাহলে বিজেপি জিতবে। আজকে এই ফল সেই বক্তব্যের প্রমাণ দিচ্ছে, যেখানে নিজে বলছেন যে রাজ্যে যদি সঠিক এবং সুস্থভাবে নির্বাচন হয় তাহলে বিজেপি জিতবে। এবার বিজেপির সাপোর্টার এবং বিজেপির সভাপতি তিনি তো বলবেনই বিজেপি জিতছে, কিন্তু এখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাজল শেখ কি বলছেন। কারণ কাজল শেখ এখন নিজের মধ্যেই একটা মানে ভালো পরিচয় অর্জন করেছেন। এটা বলতে পারেন যে অনুব্রত মণ্ডলের সাথে মধুর সম্পর্কের জন্য হোক, বা মমতা ব্যানার্জি নিজের হাতে কাজল শেখকে যে দায়িত্ব তুলে দিয়েছেন তার জন্য হোক, যেভাবেই হোক কাজল শেখের বক্তব্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। উনি কি বলছেন? উনি বলছেন যে কোর কমিটির তরফ থেকে সমস্ত এলাকায় দায়িত্ব ভাগ করে দেওয়া রয়েছে। এই এলাকায় দায়িত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তাকে প্রশ্ন করলেই নাকি ভালো হয়। এবার তৃণমূল কংগ্রেসের যিনি এত বড় নেতা, যিনি হচ্ছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তিনি যখন বলছেন যে অমুককে প্রশ্ন করুন তমুককে প্রশ্ন করুন, তখনই কিন্তু প্রশ্নটা ওঠে যে ভাই কাকে প্রশ্ন করব। তাহলে কি এই রেজাল্ট আগামী বিধানসভা ইম্প্যাক্ট ফেলতে চলেছে? 2022 সালে যখন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় অ্যারেস্ট হন, তখনও রাজ্যের মমতা ব্যানার্জির ক্ষমতা হয়নি ওনাকে জেলা সভাপতি পদ থেকে সরাবেন, কিন্তু তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের অবর্তমানে কাজল শেখের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন। আর ভয়ঙ্কর পোলারাইজেশনের জন্য কাজল শেখের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন। অনুব্রত মণ্ডল আজ বাড়ি ফিরেছেন, কিন্তু আর সেইভাবে তৃণমূল কংগ্রেসে ওনার দাম নেই। যেখানে কাজল শেখকেও ঠিক সরানো যাচ্ছে না, অনুব্রত মণ্ডলকেও ঠিক অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, সেই কারণে জেলা সভাপতি পদটাকে তুলে দিতে বাধ্য হয়েছে এই তৃণমূল কংগ্রেস। আর তার মধ্যে যখন এই খবর আসে যে বীরভূম ময়ূরেশ্বর সমবায় ভোটে বিপুল জয়ী বিজেপি, তার মানে বুঝতেই পারছেন যে তৃণমূল কংগ্রেস যখন যখন চাপে পড়বে, সেই চাপে পড়ার তখন ফায়দা কিন্তু বিজেপি নেবে, কারণ প্রধান বিরোধী দলই হচ্ছে বিজেপি। শুধু এইটুকু চাপের খবর না, চাপের খবর তো এটাও যে এখন থেকেই অলরেডি কান্নাকাটি শুরু করেছে তৃণমূল কংগ্রেস এসআইআর কে নিয়ে, যে এইভাবে ভোটার তালিকা নাকি সংশোধন করা যাবে না, এইভাবে যা খুশি তাই নাকি করা যাবে না। কি বলছেন বক্তব্যটি শুনি, তারপর যাই ডিটেলসে। जब सभी लोग यहाँ कह रहे हैं कि उनके पास कागज़ हैं, उनके पास प्रमाण पत्र है, उनके पास वोटर आईडी है, उनके पास आधार कार्ड है, तो फिर किस तौर से इनको बांग्लादेशी कहा जा रहा है? ये बीजेपी का षड्यंत्र है कि सांप्रदायिकता फैलाने का षड्यंत्र है। और हम देख रहे हैं कि हर बीजेपी দেখলেন ইতিমধ্যেই কান্নাকাটি শুরু, কারণ জানা যাচ্ছে যে এবার ভোটার তালিকা নিয়ে আগস্টেই দেশ জুড়ে সমীক্ষা শুরু করতে চান জাতীয় নির্বাচন কমিশন
ইনি হচ্ছেন সেই জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চোখের বালি। বিহারের মতো সব রাজ্যে এসআইআর হওয়ার কথা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন এবং পিটিআই সূত্রে জানা যাচ্ছে যে নেক্সট মান্থ থেকেই তিনি এই প্রক্রিয়া শুরু করতে চলেছেন। আর তার আগেই তৃণমূল কংগ্রেস অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, যেখানে নেক্সট আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, কারণ মামলা সুপ্রিম কোর্টে চলছে। বিহার ইলেকশন নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র স্টে অর্ডার আনতে গেছিলেন যাতে কোনোভাবেই ভোটার তালিকা সংশোধন এবং এই এসআইআর প্রক্রিয়া যাতে শুরু না করা হয়, এবং পশ্চিমবঙ্গে তো নাই হয়, কিন্তু স্টে অর্ডার তো সুপ্রিম কোর্ট দেয়নি। উল্টো নেক্সট হিয়ারিং এর ডেট দিয়েছেন 28 তারিখ, যেদিন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশন। এবং তারই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রাজ্যের শেষ এসআইআর এর সময় প্রকাশিত ভোটার তালিকা প্রকাশ্যে আনা শুরু হয়েছে। দিল্লিতে শেষ এসআইআর হয়েছিল 2008 সালে, এবং জানা যাচ্ছে যে নেক্সট যে ইলেকশন রয়েছে বিধানসভা, সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, পুডুচেরি, তামিলনাড়ু, কেরালে। তার আগেই ভোটার তালিকা সংশোধন করবে জাতীয় নির্বাচন কমিশন। 25 জুলাইয়ের মধ্যে বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজ সেরে ফেলতে চাইছেন জাতীয় নির্বাচন কমিশন, এবং এই তাড়াহুড়ো করার পেছনের কারণও রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশের নাগরিককে পাওয়া যাচ্ছে যারা এই দেশের ভোটারই না। অর্থাৎ বিহার ভোটার তালিকাতেও বাংলাদেশ সহ 3টি পড়শি দেশের নাগরিকের খোঁজ পেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই 3টি দেশ হচ্ছে বাংলাদেশ, নেপাল, মায়ানমার, যাদের নাগরিকত্ব ভারতীয়, পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছে, ভারতে ভোট দিচ্ছে, আবার অন্য দেশে গিয়েও থাকছে। মানে এক ব্যক্তি দুই নাগরিক, দুই দেশের নাগরিক, এমনটাই চলছে আমাদের দেশে। যেখানে জাতীয় নির্বাচন কমিশন এটাও জানিয়ে দিয়েছেন যে বেআইনি সমস্ত পরিযায়ী শ্রমিকের নাম কিন্তু চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে। যেখানে বিহারের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর। 1 আগস্ট থেকে সমস্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে। আর এই যে ভরে রয়েছে বিভিন্ন দেশের, অন্যান্য দেশের এই যে বিভিন্ন ভোটাররা আমাদের দেশে এসে ভোট দিচ্ছে, এটা কনফার্ম করছেন বুথ স্তরের কর্মীরা, যারা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করছেন। তারাই কিন্তু নিশ্চিত করছেন যে হ্যাঁ, বাইরের ভোটাররা আমাদের দেশে লুকিয়ে রয়েছে। শনিবার দিন নির্বাচন কমিশন জানিয়েছেন যে বিহারের সকল ভোটারের কাছে ফর্ম বিলি করার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আর বিহারে যে সমস্ত ভোটাররা রয়েছে তারা খুব পজিটিভ ভাবে সাড়া দিয়েছেন, সেই কারণে 80.11% ফর্ম অলরেডি ফিল আপ করে জমা দেওয়া হয়ে গেছে, যার অর্থ হচ্ছে প্রতি 5 জনের মধ্যে 4 জন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে ফেলেছেন। অর্থাৎ বিহারের নাগরিক কিন্তু খুব পজিটিভ ভাবে সাড়া দিচ্ছেন এসআইআর প্রক্রিয়াতে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের লোক সাড়া দেবেন কিনা সেটা দেখার বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিকের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কান্নাকাটি শুরু করেছেন। আপনারা জানেন এসআইআর কে নিয়ে যে ভিডিও আমি একটু আগেই আপনাদের সামনে প্রেজেন্ট করেছিলাম। আর এরপর আরো খারাপ খবর হচ্ছে এবং আরো চাপে পড়তে পারে রাজ্যের মমতা ব্যানার্জি, এই কারণ অমিত শাহ এবং সূত্র মারফত খবর আসছে যে তিনি আর যাতায়াত নয়, ভোটের আগে বাংলায় বাড়ি ভাড়া নিতে চলেছেন। কারণ তিনি একটাই কথা বলছেন, সেটা হচ্ছে ভোট কৌশল রচনা এবার যাতায়াত করে হবে না, ভোট কৌশল রচনা এবার পশ্চিমবঙ্গের মাটিতেই হবে। যেখানে বিহার ইলেকশন কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বরের মধ্যে, আর বাংলায় পুজো, এটা একটা বিরাট বড় ব্যাপার, যেটা কমপ্লিট হওয়ার পর বিধানসভা ইলেকশনের ঘন্টা কিন্তু বেজে যাবে। আর তারপরই কিন্তু ঘাঁটি গড়বেন বাংলায় অমিত শাহ। বাংলায় বাড়ি ভাড়া নিয়ে পশ্চিমবঙ্গের থেকে ভোটের কৌশল রচনা করতে চাইছেন তিনি। গত 8 জুন তামিলনাড়ু থেকে একটি সভায় অমিত শাহ অলরেডি বলেছিলেন যে 2026 সালে তামিলনাড়ু এবং বাংলায় এনডিএ সরকারই গড়বে। সেই সরকার গড়তে যা যা করণীয় তাই অমিত শাহ করবেন। এবং তারপর যখন সূত্রের খবর আসে যে পশ্চিমবঙ্গে ভাড়া বাড়ি খোঁজা হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে থেকে বিধানসভা ইলেকশন করাবেন, তখন একটা আলাদাই বুস্ট করা হবে বিজেপির কর্মী সহ বিজেপির নেতা মন্ত্রীদের, এবং চাপে পড়বে তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।